আজ বিশ্ব শরণার্থী দিবস। সংঘাত বা নিপীড়ন থেকে বাঁচতে যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তাদের প্রতি সংহতি জানিয়ে প্রতি বছর ২০শে জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বাংলাদেশেও আছে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে রোহিঙ্গাদের ফেরাতে এখন আরাকান আর্মির সঙ্গে আলোচনা দরকার। ঝুমুর বাড়ির প্রতিবেদন। জাতিসংঘের মতে ১০,০০০ রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকতে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে গেল বছর নভেম্বর থেকে রাখাইন রাজ্যে আরাকান আর্মি মিলিটারির উপর আঘাতের পর থেকে অর্ধেক রাখাইন এখন তাদের দখলে। তাই দলে দলে রোহিঙ্গারা পথ খুঁজছে বাংলাদেশে আসার জন্য। বর্তমানে মতিডংয়ের পরিস্থিতি সংঘাতময়। ধীরে ধীরে এই পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এখন স্বপ্নের মতো। তবে কি হতে পারে এই ১২ লাখ রোহিঙ্গা ফেরত পাঠানোর? যে চুক্তি মিয়ানমারের সাথে হয়েছিল তা এখন আর কার্যকর নয়। তবে আরাকান আর্মির সাথে কথা বলাও বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, কারণ আরাকান আর্মিকে বাংলাদেশের সরকার স্বীকার করে না। কিন্তু বাংলাদেশ যদি সত্যি প্রত্যাবাসন চায় তবে তাদের আরাকান আর্মির সাথেই বসতে হবে। তবে তা সংঘাত থামার পর, যা নভেম্বরের আগে সম্ভব নয়। নতুন করে আসা রোহিঙ্গাদের নিয়েও বেশ বিপাকে বাংলাদেশ। ছোট ছোট দলে তারা স্থানীয় দালালদের মাধ্যমে ঢুকছে বাংলাদেশে। আমাদের বর্ডারটাকে পুরোপুরি সিল করে দেয়, এইখানে আসার কোনো জায়গা নাই এবং সরকার এইভাবে খুব শক্ত অবস্থানে নেওয়া উচিত। যে আসবে তারা গুলি করে মারবে, তাহলে আসবে না। এর সলিউশনও মায়ানমার সরকারের উপরে। অন্য পক্ষকে বেশি টানাটানি করে লাভ নাই। আমাদের উভয়ের মধ্যে আমরা ৭০ সালে, ৮০ সালে, ৯০ সালে উভয় দেশ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করেছি। আমরা এখনো পারবো। এই বাইরের লোকগুলোকে আমরা এঙ্গেজ করাই কিছুটা সমস্যার জটিলতা বাড়ছে। বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারে আটকে থাকা বাকি রোহিঙ্গাদের নিতে বাংলাদেশকে অনুরোধ করছে বিশ্ব সম্প্রদায়। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনের দরজা তালাবন্ধ, কমে আসছে সাহায্যের পরিমাণও। আর এই সংকট সমাধানের পথও অজানা, অচেনা। নির্যাতনের দোহাই দিয়ে এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন অপরাধের সাম্রাজ্য গড়েছে ক্যাম্প জুড়ে। মানবিক সেবা সংস্থার প্রতিনিধিরাও বলছেন ৩২টি ক্যাম্প জুড়েই চলছে অরাজকতা। এই অবস্থায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরি হলেও শরণার্থী বিষয়ক কমিশনার প্রত্যাবাসনের কোনো সুখবর দিতে পারছেন না। আমাদের দেশের জনবল এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক কাজ করছে। আমি বলবো তাদেরকে ধন্যবাদ। এই পরিস্থিতিতে এখনো যেই জায়গায় আছে সেটাতে তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু যেভাবে যাচ্ছে এটা যদি এখনই কন্ট্রোল না করে আমাদের জন্য বিপর্যয় ঘটবে। মিয়ানমারের তরফ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা প্রত্যাবাসনের ক্ষেত্রে, দুঃখজনকভাবে আমরা ২০১৭ সাল ১৮ সালের পর থেকে সেরকমটি সহযোগিতা আমরা মিয়ানমারের তরফ থেকে পাইনি। নিজ সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সেই পরিস্থিতির কারণে আমরা আসলে সে ধরনের কোনো আলোচনারও আর মিয়ানমার থেকে সাড়া পাচ্ছি না। এই যে দেখুন আমার সুপার হিরোদের কাজ। ভাবছেন কাপড়ের দাগ দূর করতে এক ডিটারজেন্ট আর কাপড়কে সাদা করতে আরেকটা ডিটারজেন্ট? আর নয়, ২ সমস্যায় ২ রকম ডিটারজেন্ট পাউডার। এখন শুধু চাকা সুপার হোয়াইটই 2-in-1 সমাধান। এই সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। আর নয় ২ ডিটারজেন্ট, চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। রোহিঙ্গারা কি ঝুঁকি তৈরি করছে, প্রত্যাবাসনের বা কি অবস্থায় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। আসিফ মুনির, দেশে থাকা ১২ লাখেরও বেশি রোহিঙ্গারা আসলে কি ধরনের ঝুঁকি তৈরি করছে আমাদের জন্য? আসলে ১২ লাখ করছে না, এখানে একটি নির্দিষ্ট সংখ্যক এবং ঝুঁকির একটা জায়গা হচ্ছে যেটা আমরা সাম্প্রতিককালে গত ১-২ বছরে বেশি দেখছি, সেটা হচ্ছে যে নিরাপত্তার ঝুঁকি। বিশেষ করে ক্যাম্পের অনেক মানুষ তারা নিজেরাও সেই ঝুঁকিতে আছে, যেহেতু এখানে সশস্ত্র কিছু গোষ্ঠী সেখানে রয়েছে। আর সামগ্রিক ঝুঁকি তো কিছুটা সবসময় রয়েছে। অর্থনৈতিকভাবে
তারপরে কাজের জায়গা থেকে চিন্তা করলে আমাদের বিশেষ করে শ্রমজীবী মানুষ বাংলাদেশের যারা আছেন কক্সবাজারে, যেহেতু একটা বিরাট সংখ্যক মানুষ আছে, তো সেটা ঝুঁকি মানে সেটা এক ধরনের বলতে পারি আমরা যে অর্থনৈতিক জায়গা থেকে এবং আমাদের জীবন ধারণের জায়গা থেকে এক ধরনের একটা ঝুঁকি। সবচেয়ে বড় ঝুঁকি বোধ হয় নিরাপত্তার যে ঝুঁকিটির কথা আমরা জানছি দেখছি, সেখানে কিন্তু বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এসছে যে 11টি সশস্ত্র গোষ্ঠী আছে এবং এরা ক্যাম্পের ভেতর থেকেই চেষ্টা করে রিক্রুট করতে তাদের সদস্যদেরকে। কিছু ধরপাকড় হয় বা হয়েছে, কিন্তু আনুমানিক সেখানে কয়েক হাজার মানুষতা আছে। এখানে অধিকাংশ রোহিঙ্গারা কিন্তু আসলে নিরীহ। এটা কিন্তু এক ধরনের একটা ধারণা হয়ে যায়, আমরা সবটা লেবেলিং করে ফেলি, এরাই সব সংকট, সব মানে হ্যাঁ তার একটা প্রতিনিধি গ্রুপ হয়তো সংকটটা তৈরি করছে। একে আব্দুল মোমেন, পুরো আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার পুরো সময়টা জুড়েই আসলে এই বিষয়টা নিয়ে কাজ করতে হয়েছে, একটু বলবেন যে এখন আসলে কোন পর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন? আমি যখন সরকারে ছিলাম তখন আমরা একটা ধারা নিয়েছিলাম, তখন মায়ানমার তাদের নিয়ে যাবে বলে আমাদের অঙ্গীকার করে আমরা বলেছিলাম যে তোমরা সিকিউরিটি এন্ড সেফটি গ্যারান্টি দিবে, তারা সেটা গ্যারান্টি দিতে রাজি হয়। তারপর ঠিক হয়েছে যে অল্প অল্প করে তারা নেওয়া শুরু করে, এবং সেই জন্য আমরা কিছু পদক্ষেপ নিই। পরবর্তীতে আমাদের সেখানে অনেক পণ্ডিতরা বললেন যে যাওয়ার আগে আপনারা ওখানে কোথায় থাকবে, ওখানে কিভাবে চলবে তারই নিশ্চয়তা দেন। এইসব একাধিক আলোচনাতে তখন আটকে গেল, আর জিনিসটা যাওয়া হয়নি। ইনফ্যাক্ট একটি পর্যায়ে একেবারে রেডি টু গো যে একটা দল প্রায় 1200-1500 লোকের দল যাওয়ার জন্য রেডি, তখনই বলা হলো যে না, এই ওদের তার মধ্যে শুরু হলো মুসলমান যাবে, হিন্দু যাবে, এইসব বিতর্ক। আর যখন যাবে তখন আবার কেউ কেউ বললেন যে তারা ওখানে যাবে, আপনারা তাদের নাগরিকত্ব দেওয়ার কথাটা ওদের সাথে তুলে। এবং মায়ানমার বারবার বলেছে যে এই বিষয়টা তারা বলবে না, তারা ওদের কার্ড দেবে, তারপরে ইন দ্য ডিউ প্রসেস হয়তো তাদের নাগরিকত্ব হবে। তখন এইসব একাধিক ইস্যু সামনে নেওয়ার ফলে শেষ পর্যন্ত আর যাওয়া শুরু হয়। আমাদের ধারণা ছিল যে যখনই যাওয়া শুরু হবে তখন কিন্তু দলে দলে যাবে, কিন্তু সেইটা বন্ধ করার জন্য বিভিন্ন রকম প্ররোচনা করা বলা হলো যে ওরা যদি ওখানে না যায় আমরা এদের বিদেশেও নিয়ে যাব, এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হলো। এই বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হলো সময় সময়ে। আর এদিকে তো আপনি জানেন যে এই যাওয়ার আগেই যখন যাওয়া হয় তখনই ওখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, একটা না একটা দুর্ব্যবহার এবং অনেকগুলো বোধ হয় অনেক টাকা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। আমাদের যেটা ছিল যে আমরা মায়ানমার আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে একটা ডিস্ট্রাস্ট, অবিশ্বাসের কি দেখেছিলাম। সেই জন্য মায়ানমার সরকারকে আমরা বলি তোমরা লোকজন এখানে পাঠাও। তারা পরপর কয়েকবার পাঠিয়েছে, পাঠার পরে রোহিঙ্গাদের সাথে আলাপ করেছে একটু আপনার এই যে গ্যাপটা দূর করার জন্য। হ্যাঁ, তারা যখনই আসছে রোহিঙ্গারা তাদের অনেক প্রশ্নমানে জর্জরিত করেছে, তবে দেয়ার ওয়াজ এ ডায়ালগ ওয়ান গোয়িং। সেইগুলো শেষ পর্যন্ত আনফরচুনেটলি আমরা আজকে পর্যন্ত একটাও রোহিঙ্গা ফেরত পাঠাতে পারি। আর এখানে আপনি যে বাধার কথা বলছিলেন, এই বাধাগুলো কোন জায়গা থেকে এসেছে? মানে এটা কি আন্তর্জাতিক সংস্থাগুলো বা দেশগুলো? মানে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে এসেছে, বিদেশি সরকার সমূহ থেকে এসেছে। তারা আমাদের অনেক উপদেশ দিয়েছেন যে এই ব্যাপারে আপনারা গ্যারান্টিড করেন তাদের সেফটি সিকিউরিটি, গ্যারান্টিড করেন পাথ টু সিটিজেনশিপ, এগুলো অনেক ধরনের প্রস্তাব তারা আমাদের দিয়েছেন। আর তারপরে তারা আমাদের আরো বলেছেন যে আপনারা বরং ওদের স্কিল ট্রেনিং দিয়ে এদের কি সেই দেশের মানুষের মতো, বাংলাদেশের নাগরিকের মতো তাদের এখানে কাজে কর্মে যোগদান করার জন্য আপনারা উদ্যোগ নেন, তাহলে তারা এখানে কন্ট্রিবিউট করতে পারবে নানান ধরনের কাজে। জি
আসিফ মুনির, মানে বাধা এসেছে নানান জায়গা থেকে। সরকারের উদ্যোগ ছিল যখনই মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গেছেন নানান বিষয়ের সঙ্গে রোহিঙ্গা ইস্যুটা প্রথম দিকে থাকতো। যে দেশেই গেছেন, যে সংস্থায় গেছেন, সব জায়গায় এটা নিয়ে কথা হয়েছে। এক সময় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা ইস্যুটা একটু উপরের দিকে আলোচনার মধ্যে থাকলেও নানান কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আবার মধ্যপ্রাচ্যে অস্থিরতা, সব মিলিয়ে এটা একেবারেই মানে বাইরে চলে গেছে আলোচনার। মানে সেই জায়গা থেকে এই বাধাগুলোর প্রসঙ্গে আপনার আসলে কি মন্তব্য? হ্যাঁ, আসলে যেটা হবে যে এখন মানে দুইটা দিকে আছে, আন্তর্জাতিক কিছু মানদণ্ডের একটা ব্যাপার থাকে। এখন সেটা হচ্ছে যে এখানে মিয়ানমারের একটা দায়িত্ব অবশ্যই থাকবে, থাকার কথা, যে তারা কতটা সেই আন্তর্জাতিক মানদণ্ডগুলো পালন করছে। এখন সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আসলে পুরোপুরি বাংলাদেশের না। এটা আমরা সবসময় বলেছি যে এটার সংকটটি এক ধরনের একটা আন্তর্জাতিকতা এটার মধ্যে রয়েছে, না হলে আন্তর্জাতিক সহায়তার বিষয়গুলো কেন আসে? এটা সিকিউরিটি কাউন্সিলে আলাপ হয়েছে, জাতিসংঘে আলাপ হয়, যেটা একটা আন্তর্জাতিক জায়গাটা রয়েছে এবং সেটা সমাধানের জায়গাটি দ্বিপাক্ষিক জায়গায় নেই। এটা প্রথম দিকে চেষ্টা করা হয়েছে, দেখা গেছে যে সেটা হয়নি, এবং এখন পর্যন্ত যেটা মোহন স্যার বললেন যে কয়েকবার চেষ্টা করা হয়েছে, সেই জায়গায় আমরা সফল হতে পারি। তো সেখানে অবশ্যই দুটো দেশের একটা বড় দায়িত্ব থাকবে। এখন আন্তর্জাতিক মানদণ্ডের ব্যাপারগুলো এগুলোর কিন্তু অনেক সময় ক্ষেত্র বিশেষে বিবেচনা করার প্রয়োজন আছে, যে কোন দেশের জন্য কোনটা প্রযোজ্য। আমাদের মনে থাকবে যে ভাষান্তরের প্রসঙ্গে সেরকম কিছু কিছু মানদণ্ড তৈরি করা হয়েছিল, যে এরকম পরিস্থিতি না হলে ভাষান্তরে যাওয়া যাবে না। তো সরকার সেখানে উদ্যোগটা গ্রহণ করেছে, নিজে থেকে সেখানে গেছে, কিন্তু এখানে আবার সহযোগিতারও প্রয়োজন আছে। দেখা গেছে যে 1 লাখের পরিকল্পনা ছিল, 1 লাখ মানুষকে কিন্তু নিয়ে যাওয়া যায়নি, কারণ এটা যেহেতু স্থল এবং সমুদ্র পথ বিভিন্ন ভাবে যাওয়ার প্রশ্ন ভাষান্তরে, চট্টগ্রাম বা হাতিয়া ওইসব সাইড দিয়ে, তো সেই জন্য এটা কিন্তু আবার আটকে গেছে, এবং তখন কিন্তু আবার আন্তর্জাতিক মহলের কাছে সরকারের সেই জায়গাটায় একটা আহ্বান জানাতে হয়েছে। পরবর্তীতে অবশ্যই সমঝোতার জায়গায় এসেছে। আমি যেটা বলবো যে বাধার সৃষ্টি হয়, কিন্তু সেখানে যদি ভালো কূটনীতির মাধ্যমে সেটাকে মোকাবেলা করা যায় সেটাই উত্তম। বাংলাদেশকে একটা স্ট্রং পজিশনে থাকতে হবে, এবং অনেক সময় কিন্তু বাংলাদেশ থেকেছে সেটা। তো সেটার উদাহরণ যেহেতু আছে, সেটাই চালিয়ে যেতে হবে যাতে করে এই জায়গাটা না আসে। আর আপনি যেটা বলছেন যে যেহেতু অন্যান্য দেশের শরণার্থীদের বিষয়গুলো এখন আলাপ আলোচনায় চলে এসেছে, থাকবে, সেগুলোও সংকট, কিন্তু এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কিন্তু একটা বড় স্টেক আছে। অন্যরা হয়তো সবসময় সেটা যদি মনে রাখতে নাও চায়, গণমাধ্যম হোক, আন্তর্জাতিক গণমাধ্যম হোক, এবং আমাদের সরকারি কূটনীতিক জায়গা থেকে এটাকে আলাপ আলোচনায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা যেটা বলেন, তিনি সবসময় করেন, বিশেষ করে শুধু বিভিন্ন দেশে না, জাতিসংঘে যখন সেপ্টেম্বরে যে সাধারণ সভা হয় প্রতি বছর, কিন্তু উনি সেখানে খুব সুনির্দিষ্ট কিছু দাবি বিশ্ববাসীর কাছে করেন। এক ধরনের তাদেরকে কিছুটা ভর্ৎসনাও করেন যে তারা এই ব্যাপারটা তাদের যেটুকু করণীয় সেটা করতে পারছে কিনা, করছে কিনা, শুধু মানবিক সহায়তা তো বিষয় না। তো সেই জায়গাটি ছাড়াও আমাদের কূটনৈতিক ভাবে, যেমন রোহিঙ্গারা তো শুধু বাংলাদেশে না, বাংলাদেশে সবচেয়ে বড় সংকট আরো কয়েকটি দেশে আছে। আমরা সাম্প্রতিকের আলোচনায় এসেছিল সৌদি আরবে যারা আছে, এরকম ভারত থেকে শুরু করে আরো বেশ কিছু দেশে আছে। এখানে এটার একটা সমন্বয়ের প্রয়োজন আছে, বিশেষ করে ওইসব দেশে এক ধরনের একটা চাপ বা তাদের সাথে সহযোগিতার মাধ্যমে যদি মিয়ানমারকে রাজি করানো যায়। সংকটটা এখন আরো বেড়ে গেছে এই কারণে যে এখন যেহেতু সংঘাতময় অবস্থা মিয়ানমারের ভেতরে আছে, যেটা রেফিউজি কমিশনার বললেন, গত কয়েক বছরে আলাপ তো কম হয়েছে, কিন্তু এখন আরো সংকট এই জন্য যে তারা সেখানে যুদ্ধরত। এই সময় তাদের কাছে তো প্রত্যাবাসন হোক, রোহিঙ্গা হোক, এটা তাদের গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে আমরা কিন্তু স্টেটমেন্ট দেখেছি, আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, যারা একটি সশস্ত্র দল হিসেবে আমরা জানি, আরাকান আর্মি বলেন, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এরা কিন্তু গত 1 বছরের মধ্যে এরকম ভাষ্য দিয়েছে যে যদি তারা ক্ষমতায় আসতে পারে তবে তারা এই রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করবে। সেটা কিন্তু আসলে যখন তারা ক্ষমতায় ছিল না, অথবা যখন আং সান সু চি ক্ষমতায় ছিল, তখন কিন্তু এত স্পষ্টভাবে তারা এই কথাগুলো বলেনি। কাজে এই কথার আসলেই কোনো মর্যাদা দেওয়া যায় কিনা, এটা কূটনৈতিকভাবে একটু বিবেচনা করতে হবে। মুখের কথায় বিশ্বাস করা যাবে না, বা লিখিত কাগজেও আসলে বিশ্বাস করা যাবে না। একে আব্দুল মোমেন, মানে এই অনেকে বলছেন যে মানে আরাকান আর্মির সঙ্গেও আলোচনাটা চালিয়ে যাওয়া প্রয়োজন, সেটা যে পর্যায়েই হোক, সরকারিভাবে তো সম্ভব নয়, অন্যভাবেও, মানে এটার একটু বাস্তবতা যদি বলেন। না, আলোচনা তো চালিয়ে যাওয়াই উচিত,
আর দেখেন আমরা মায়ানমারের সাথে আলোচনা করেই আগে এই রোহিঙ্গাগুলোকে ফেরত পাঠিয়েছি। তখন আমাদের তৃতীয় পক্ষের সাথে আলাপের অত সুযোগ হয়নি, আমরা করিনি। আর সৌদি আরবে যে রোহিঙ্গার কথা বললেন যে সেখানে তারা 55,000 রোহিঙ্গা, এদের একটি বিরাট সংকট। 70 দেশকে 80 প্রথম দেশকে তারাই নিয়ে গেছে, তৎকালীন রাজা ওদের নিয়ে গেছিলেন। আর পরবর্তীতে সম্প্রতিকালে আমাদের দুর্নীতিপরায়ণ লোকগুলো তাদের আপনার পাসপোর্ট দিয়ে আরো কিছু ওখানে আমরা সৌদি আরবকে বলেছি যাদেরই পাসপোর্ট আছে বাংলাদেশি পাসপোর্ট তাদের আমরা আমাদের নাগরিকত্ব দেব। সৌদি আরব এটা বলেছে তোমরা শুধু নাগরিকত্ব দিবে, আমরা ওগুলো পাঠাবো, আমরা এখানে ওদের রাখবো। কিন্তু আমার দেশে যেহেতু প্রত্যেক লোকের নাগরিকত্ব দরকার, সেই জন্য আমরা সেখানে তাদের সাথে বোঝাপড়া করেছি। আমরা বলেছি যাদের পাসপোর্ট আছে, আগের এই হাতে লেখা পাসপোর্টও যদি হয় সেইগুলো আমরা অনার করব, কিন্তু যেগুলোর পাসপোর্ট নাই, যেমন 70 দেশে গেছে, এখন তাদের নাতিপুতি ওরা এখন রোহিঙ্গা ওখানে, ওরা ওখানে বাংলাদেশ জীবনেও দেখেনি, মায়ানমারও দেখেনি, চট্টগ্রামও দেখেনি, আমরা ওদের গ্রহণ করবো না। এবং এইটা মোটামুটি একটা বোঝাপড়া হচ্ছে না। গোয়িং ব্যাক টু মায়ানমার সরকার সমস্যা সৃষ্টি করেছে, তারাই কিন্তু সমাধান দিতে পারে। কিন্তু এখন ওই যে আন্তর্জাতিক বিভিন্ন রকম প্রতিষ্ঠান জড়ো হয়েছে, আর বিশেষ করে এই জন্যে যে তারা আমাদের আপনার হিউম্যানিটেরিয়ান ক্ষেত্রে টাকা পয়সা দিচ্ছে। আমেরিকা নাম্বার 1, সবচেয়ে বেশি টাকা আমাদের দিচ্ছে। আর প্রথম দিকে ব্রিটিশটা টাকা দিয়েছিল, এদিন টাকার পরিমাণ কমিয়ে দিয়েছে। এবং এই টাকা ইজ নট এনাফ, কারণ আমরা নিজের থেকেই 1.9 মিলিয়নের মতো খরচ করছি। আমার এন্টার অ্যাডমিনিস্ট্রেশন ওখানে এঙ্গেজ হয়ে আছে, তো ইটস নট এন ইজি জব। আমার মনে হয় আমরা এখনো মায়ানমারের সাথে, কারণ মায়ানমার এখনো বলছে আমরা নেব, এবং সেইটা যেটা দরকার হলো আন্তর্জাতিক মহলে মায়ানমারের উপরে প্রেশার ক্রিয়েট করে। দেখেন 70, 80, 90 দশকে মায়ানমারের উপর আন্তর্জাতিক মহলের প্রেশার ছিল, they were under US economic sanction. আপনার 2016 সালে সেই স্যাংশনটা উঠে এখন তারা they are doing business as usual, এবং বড় বড় দেশ যারা আপনার হিউম্যান রাইটসের কথা বলে তারা কিন্তু মায়ানমারের ইনভেস্টমেন্ট ক্রমাগত করে যাচ্ছে, মানে ব্যাপক আকারে করছে। সেই কারণেই তো কোনো গরজ নাই, কারণ তারা ব্যবসা বাণিজ্য ছুটায় করতেছে। শুধু একমাত্র তাদের উপর যদি প্রেশার ইকোনমিক স্যাংশন দেয়, এই মিলিটারি যে 4 জন মিলিটারিকে বললো আমার দেশে নিব না, দিস ইজ নট এ স্যাংশন, দিস ইজ এ প্রক্সি, এটা লোক ঠকানোর জন্য। আমাদের মানে সে কারণেই তো যে মানে ব্যবসা বাণিজ্য যদি যেখানে তারা করবে সেখানে কেন স্যাংশন দিবে, মানে দেয়ার প্রশ্ন আসে না আসিফ মনির। মানে সেক্ষেত্রে এই অঞ্চলে ভারত এবং চীন বলা হয়ে থাকে যে মিয়ানমারের উপরে চীনের এবং ভারতের ভালো প্রভাব আছে এবং নানান ধরনের স্ট্র্যাটেজিক্যাল সম্পর্ক আছে তাদের। সেই জায়গা থেকে আসলে কি দেখেন, প্রধানমন্ত্রী ভারত সফরেও যাচ্ছেন, এরপরে পরের মাসে চীন সফরে যাবেন, সেখানে আসলে ভারত চীন কি ভূমিকা নেবে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ করে? আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে এখানে খুব বেশি কিছু আমরা আশা করতে পারছি না, কিছু লিপ সার্ভিস হবে, কারণ গত 1-2 বছরে বিভিন্ন সময় একেবারে সর্বোচ্চ পর্যায়ে আলাপ হয়েছে, বিশেষ করে মোহন সাহেব যখন ফরেন মিনিস্টার ছিলেন ওই সময়ও হয়েছে। ডিপ্লোম্যাটিক ভাবে এক ধরনের একটা সৌজন্যতা আছে, সেখান থেকে চীন এবং ভারত উভয়ই মানে প্রকাশ্যত এবং বিশেষ করে আনুষ্ঠানিক বক্তব্যে তারা বলে থাকে যে বাংলাদেশের পক্ষে আমরা আছি, বাংলাদেশকে আমরা সহযোগিতা করব। কিন্তু এখানে ডিপ্লোম্যাটিক সলিউশন বলেন এবং বিশেষ করে ইকোনমিক, যেহেতু সকলেরই একটা স্টেক আছে, আমরা জানি যে এখানে বাণিজ্যিক কারণে ভারত এবং চীনের মিয়ানমারের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এমনকি সমরাস্ত্রের ক্ষেত্রে চীনের সমরাস্ত্র আমরা যেটুকু শুনেছি যে এখানে বিশেষ করে এখন যে যুদ্ধ চলছে সেখানে চীনেরও অস্ত্র সরবরাহের একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু অর্থনৈতিক একটি বাণিজ্যিক ব্যাপার রয়েছে। তো সেখানে নৈতিক একটা জায়গা রয়েছে অবশ্যই, যে যারা এই ধরনের মানে সমরাস্ত্রের ব্যবসার সাথে জড়িত যেসব রাষ্ট্রীয়ভাবে তারা আসলে কতটা এই ব্যাপারের সমাধানে ভূমিকা রাখবেন। তারপর আমি বলছি যে এখানে সামগ্রিকভাবে লিপ সার্ভিসটা থাকবে, তবে সেখানে যদি ওই জায়গা থেকেও সেটার কথার ভিত্তিতে ধরেও একটু চাপের জায়গায় আসা যায় যতটুকু সম্ভব সম্পর্ক ঠিক রেখে, এবং আমরা আগেও কিন্তু বলেছি যে এখানে উইন উইন জায়গায় যাওয়ার চেষ্টা করা যেতে পারে। কারণ বাণিজ্যিক সম্পর্ক তো আমাদের মিয়ানমারের সাথেও কিছু রয়েছে, এখনো তো আছে, এবং একসময় কথা হয়েছিল যে সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করা
যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তো সামাজিক সাংস্কৃতিক সম্পর্কগুলো তৈরি করা, এখন সংকট রয়েছে, এখন যুদ্ধ চলছে, এখন হয়তো এগুলো সবই করা কঠিন হবে, কিন্তু এরকম একটা জায়গায় যদি আশা দিতে পারে যে যারা, এবং বিশেষ করে চীন আর ভারতের কথা যখন বলছেন, তারা তাদের স্বার্থ ঠিক রেখে মিয়ানমারের সাথে আমাদের সমঝোতায় কোনো সাহায্য করতে পারেন কিনা। আরেকটা হচ্ছে অনেক সময় কিন্তু আলাপ এসে যে আসিয়ান, আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অন্যান্য দেশগুলো আছে, একসময় আমরা মনে হয়েছে যে সম্পূর্ণরূপে তারা মিয়ানমারের পক্ষে, কিন্তু আমরা দেখেছি জাতিসংঘে যখন বিশেষ করে একটা ভোটাভুটি হয়েছিল থার্ড কমিটির, এটা বোধ হয় 2-3 বছর আগে, সেখানে দেখা গেছে যে কিছু কিছু পূর্ব এশিয়ার দেশ যারা মিয়ানমারের আপাতভাবে আমরা মনে করছি যে খুবই ভালো বন্ধু, তারাও কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে একটা অবস্থান নিয়েছে, খুব অনড় বা শক্ত অবস্থান নয়, আছে। এগুলোকে কাজে লাগানো যেতে পারে বিভিন্ন দেশের সাথে আলাপ। আমি বলছি যে ভারত চীন প্লাস প্লাস। একে আব্দুল মোমেন, এই একই প্রশ্নে আপনার আসলে কি মতামত বা উত্তর? ভারত এবং চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী খুব অল্প সময়ের মধ্যে, স্ট্র্যাটেজিক্যালি মানে খুব ইম্পর্টেন্ট দুটি দেশ। ঠিকই বলেছেন, যে লিপ সার্ভিস চলবে, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ অবস্থা আছে এবং ওনার কথা লোকেরা শুনে। ভারতে যাচ্ছেন, পরবর্তীতে চায়নায় যাবেন। আপনারা জানেন এক পর্যায়ে চায়না আমাদের যথেষ্ট সহায়তা করেছে এই রোহিঙ্গাগুলো যাওয়ার ব্যাপারে। সুতরাং আমাদের এখনো সুযোগ আছে, আমরা এখনো উই কুড বি অপটিমিস্ট। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, ভারতের কাছে আমার মনে হয় রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন এবং তারা আমাদের আশ্বাস দিবে। তবে শুধু আশ্বাসে আমরা ক্লান্ত হতে চাই, আমরা তার থেকে একটু বেশি চাই। আর সেই সাথে আমি একইভাবে মনে করি যিনি চায়না যখন যাবেন, আশ্বাসটা একেবারে যাওয়ার জন্য ওদের একটা কি বলে সক্রিয় উদ্যোগ অবশ্যই প্রয়োজন। আর এদেরও বলা যে এইখানে যদি আঞ্চলিক অনিশ্চয়তা হয়, যদি এখানে শান্তি বিঘ্নিত হয়, এবং দিনে দিনে তারই নমুনা আমরা দেখতেছি, সংঘাত বাড়তেছে, এগুলো বাড়তেই থাকে। সুতরাং এইটা যদি সংঘাত বাড়তে থাকে তাহলে কিন্তু তাদের জন্য অমঙ্গল, কারণ শুধু আমাদের জন্য অমঙ্গল না, তাদের জন্য ভারতের জন্য অমঙ্গল, চায়নার, কারণ চায়না এই এলাকায় কিছুটা আধিপত্য রাখতে চায়। আর যদি এখানে কেওয়াস সৃষ্টি হয় তাহলে কোন সরকার এসে, কোন শক্তি এসে এইখানে অসুবিধা সৃষ্টি করবে, তাদের এটা স্মরণদি করিয়ে দেয়। এন্টায়ার রিজন উড বি ইন ট্রাবল। এবং এইখানে একটা সুযোগ পাবে কোন শক্তি আরো এইটারে এই অর্থাঞ্চল এলাকায় আপনার অশান্তি সৃষ্টির মধ্যে এই এলাকায় তাদের একটা খবর দেয়। এইগুলো ভারত এবং চায়নাকে বোঝাতে যে তোমরা সেই জন্য ভালো তৃতীয় পক্ষ যাতে এইখানে একটি আপনার সুযোগ না নিতে পারে, তার জন্য তোমাদের শক্ত অবস্থান দরকার রোহিঙ্গা ইস্যুতে বিশেষ করে। একে আব্দুল মোমেন এবং আসিফ মুনির, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।